টু आवर चैनल यूनिक लार्निंग लैब। आमी सोमा। आजकेर क्लासे आमी तोमादेर क्लास 9 एर जे नतून जुलाई मासे मडेल एक्टिविटी टास्कगुलो तोमादेर देवा होच्छे स्कूल थेके, जेगुलो तोमादेर आगस्टे सबमिट करते होबे, तार बांगला विषयेर जे मडेल एक्टिविटी टास्कटा देवा होयेछे तो तार प्रश्न एबं उत्तरगुलो निये आजके आलोचना करब। तो तोमादेर अन्यान्य जे समस्त विषयेर मडेल एक्टिविटी टास्कगुलो रयेछे समस्त मडेल एक्टिविटिर कोश्चेनगुलोई आमरा करे दियेछि। তোমরা যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়া তোমাদের যে সাবজেক্ট অর্থাৎ তোমাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে তোমরা অন্যান্য ভিডিও এই চ্যানেলে পাবে। তো ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রেখো, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো তুমি পাও। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো শুরু করছি। मॉडल एक्टिविटी टास्क बांगला प्रथम भाषा नवम श्रेणी, এটা তোমাদের পার্ট 4। এর আগে পার্ট 1, 2, 3 গুলো দেওয়া হয়ে গেছে, সেগুলো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমাদের যদি কারোর প্রয়োজন হয় তো দেখে নিতে পারো। একের দাগে আছে দেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে ঈশান হলো। তো ঈশান এই কথাটি তোমাদের যে কবিতাটি রয়েছে মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, তো সেখান থেকে তুলে নেওয়া হয়েছে। তো ঈশান কথাটির অর্থ হচ্ছে কি দেখো, অপশান কয়ে আছে উত্তর পূর্ব কোণ, খয়ে আছে উত্তর পশ্চিম কোণ, গ আছে দক্ষিণ পূর্ব কোণ, ঘ আছে পশ্চিম কোণ। তো সঠিক উত্তরটি হবে ঈশান হচ্ছে উত্তর পূর্ব কোণ, তাহলে অপশান ক। নেক্সট দেখো একের 2, আজ আমার সংসার চলবে কিভাবে, প্রশ্নটি করেছে। তো আজ আমার সংসার চলবে কিভাবে এই যে বাক্যটা, এটা তোমাদের নেওয়া হয়েছে যে কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত যে নাট্যাংশটা রয়েছে সেখান থেকে তুলে ধরা হয়েছে। তো এই প্রশ্নটি করেছে দেখো কে, অপশান ক হচ্ছে সূচক, খ রয়েছে জানুক, এটা হচ্ছে গ হবে, গ হয়েছে ধীবর, আর ঘ রয়েছে রাজশালক। তো সঠিক উত্তরটি হবে অপশান গ ধীবর। নেক্সট দেখো একের 3, বন্ধুগণ হাসবেন না এ কথা বলেছে। এই কথাটি নেওয়া হয়েছে তোমাদের লিও টলস্টয় লেখা যে ইলিয়াস গল্পটি রয়েছে সেখান থেকে। তো কথাটি কে বলেছে, অপশান ক হচ্ছে ইলিয়াস, খ রয়েছে শাম সেমাগি, গ রয়েছে মোহাম্মদ শাহ, ঘ রয়েছে মোহাম্মদ শাহর জনৈক আত্মীয়। তো সঠিক উত্তরটি হবে অপশান ক ইলিয়াস। নেক্সট দেখো একের 4, মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ, বক্তার লাভ হয়েছিল। তো এই যে বাক্যটি রয়েছে মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকু আমার নগদ লাভ, এই বাক্যটি তোমাদের নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্প থেকে নেওয়া হয়েছে। বক্তার লাভ হয়েছিল কত দেখো, অপশান ক আছে 5 টাকা, খ আছে 10 টাকা, গ আছে 15 টাকা, ঘ রয়েছে 20 টাকা। তো সঠিক উত্তরটি হবে অপশান খ 10 টাকা। নেক্সট একের 5, নোঙর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত। তো বিখ্যাত কবি অজিত দত্তের লেখা নোঙর কবিতা তোমরা নিশ্চয়ই সবাই পড়েছো। তো কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, অপশান ক দেখো কুসুমের মাস, খ রয়েছে সাদা মেঘ কালো পাহাড়, গ আছে পাতালকন্যা, ঘ রয়েছে ছায়ার আলপনা। তো সঠিক উত্তরটি হবে অপশান খ সাদা মেঘ কালো পাহাড়। নেক্সট দেখো 2 এর দাগে আছে কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর লেখো। এখানে কটা প্রশ্ন আছে দেখো, 2 এর 1, 2 এর 2, 2 এর 3, 2 এর 4, 2 এর 5। তো এই 5টি প্রশ্নের উত্তর আগে দেখে নাও। তো প্রথম প্রশ্নটি আছে দেখো 2 এর 1, প্রজা চমকিত, প্রজা চমকিত কেন। উত্তর দেখো, উদ্ধৃতাংশটি কবি মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে সংগৃহীত হয়েছে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় ঝড়ের তাণ্ডব ও বজ্রপাতের ফলে এক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়। ঝড়ের তাণ্ডবে মাঠের শস্য উপড়ে লণ্ডভণ্ড হয়ে যায়, তা দেখে প্রজারা চমকিত হয়েছিল। নেক্সট দেখো 2 এর 2, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি কোথায়। উত্তর দেখো, মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি ছিল শক্রাবতারে। নেক্সট দেখো 2 এর 3, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা একথা বলতো। উত্তর দেখো, উদ্ধৃতাংশটি লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্প থেকে সংগৃহীত হয়েছে। ইলিয়াসের অবস্থার উন্নতি দেখে তার আশেপাশের প্রতিবেশীরা ঈর্ষা করে বলতো ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ। নেক্সট দেখো 2 এর 4, মনে এলো মাস্টার মশাইয়ের কথা, কখন এমনটি ঘটেছে। উত্তর দেখো, উদ্ধৃতাংশটি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্প থেকে সংগৃহীত হয়েছে। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এসেছিল যে কথকের ছেলেবেলার গল্প শোনাতে হবে। অনেক ভাবনা চিন্তার পর তিনি যখন কাগজ কলম নিয়ে লিখতে বসলেন তখন তার মাস্টার মশাইয়ের কথা মনে এসেছিল।
নেক্সট দেখো 2-5, বিরামহীন এই দাঁড় টানা। কবি দাঁড় টানাকে বিরামহীন বলেছেন কেন? উত্তর দেখো, উদ্ধৃতাংশটি কবি অজিত দত্ত রচিত নোঙর কবিতা থেকে সংগৃহীত হয়েছে। কবি বিরামহীন দাঁড় টেনে নৌকোটিকে উদ্দিষ্ট গন্তব্যে নিয়ে যেতে চান। তটের কিনারে নোঙরের কাছেতে বাধা পড়েছে নৌকাটি। দূর দেশে যাওয়ার অদম্য ইচ্ছে ব্যাকুল কবির মন মানতে চায় না। অসংখ্য বন্ধনময় অবস্থাকে অতিক্রম করে কবির ভাবনা অজানা লোকে পৌঁছতে চায়, তাই বৃথা প্রচেষ্টা জেনেও তিনি অবিরাম দাঁড় টেনে চলেছেন। নেক্সট রয়েছে দেখো 3-এর দাগে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। এখানে 3-এর 1, 2, 3, 4, 5 এখানে 5টি প্রশ্ন রয়েছে, তো এই 5টি প্রশ্নের উত্তর আগে দেখে নাও। 3-এর 1 আছে দেখো, চণ্ডীর আদেশ পান বীর হনুমান। চণ্ডীর পরিচয় দাও, তিনি হনুমানকে কি আদেশ দিয়েছেন? তো উত্তর দেখো, উদ্ধৃতাংশটি কবি মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে সংগৃহীত হয়েছে। চণ্ডী হলেন হিন্দু দেবতা, তিনি দেবী দুর্গার রূপভেদ এবং শক্তি নামে পরিচিত। দেবী চণ্ডীর আদেশে বীর হনুমান কলিঙ্গ দেশের সমস্ত দেবালয় এবং বাসগৃহ ভেঙে গুড়িয়ে দেয়। মা চণ্ডীর আদেশেই সমস্ত নদ নদী উত্তাল হয়ে ওঠে এবং তাদের প্রবল ঢেউয়ের ধাক্কায় সব বাড়িঘর ভেসে যায়। নেক্সট দেখো 3-এর 2, কীভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। বক্তাকে আংটি প্রসঙ্গে সে কি বলেছে? উত্তর দেখো, উদ্ধৃতাংশটি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে গৃহীত হয়েছে। এখানে বক্তা হলো ধীবর। দেখো এবার দ্বিতীয় প্রশ্নটা, আংটি প্রসঙ্গে সে কি বলেছে? ধীবর বলেছিল সে একদিন একটা রুই মাছ খণ্ড খণ্ড করে কেটেছিল, তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে আংটিটা সে পেয়েছিল। পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিল তখন রক্ষীরা তাকে ধরল। নেক্সট দেখো 3-এর 3, মোহাম্মদ শাহ কোন গল্পের চরিত্র, তার প্রকৃতি কেমন? তো উত্তর দেখো, লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পের প্রধান চরিত্র ইলিয়াসের মধ্যবিত্ত প্রতিবেশী ছিলেন মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ ছিলেন পরোপকারী। ইলিয়াসের দুঃখের সময় তিনি ইলিয়াস ও তার স্ত্রীকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। তিনি ছিলেন বিনয়ী। তার সঙ্গে ইলিয়াস এবং ইলিয়াসের স্ত্রীর প্রভু ভৃত্যের সম্পর্ক থাকলেও তিনি কখনো বৃদ্ধ দম্পতির সাথে খারাপ ব্যবহার বা প্রভুর সুলভ আচরণ করতেন না। নেক্সট দেখো 3-এর 4, স্বর্গের দরজাতেও ঠিক এই কথাই লেখা রয়েছে। কোন কথা? বক্তার এমন মন্তব্যের কারণ কি? উত্তর দেখো, উদ্ধৃতাংশটি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্প থেকে সংগৃহীত হয়েছে। অঙ্কের মাস্টারমশাই বলতেন, যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ কথাটি স্বর্গের দরজাতেও লেখা রয়েছে। তাহলে এই কথাটা যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ, তো এই কথাটাই স্বর্গের দরজাতে লেখা রয়েছে। নেক্সট পরের অংশটি রয়েছে যে বক্তার এমন মন্তব্যের কারণ কি। দেখো, স্কুলের অঙ্কের মাস্টারমশাই কড়া প্রকৃতির হলেও অঙ্কে তার ব্যাপক পারদর্শিতা ছিল। যে কোনো গাণিতিক সমস্যা তিনি এক ঝলক দেখেই তার সমাধান করে দিতেন। অঙ্কের শিক্ষকের প্রধান লক্ষ্য ছিল ছাত্রদের মধ্যে অঙ্কের বিষয়টি ভালো করে গেঁথে দেওয়া। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন বিষয় তিনি কল্পনাও করতে পারতেন না। নেক্সট দেখো 3-এর 5, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। কোন বাণিজ্য তরী, সেটা বাধা পড়ে আছে কেন? উত্তর দেখো, উদ্ধৃতাংশটি কবি অজিত দত্ত রচিত নোঙর কবিতা থেকে সংগৃহীত হয়েছে। অর্থাৎ এখানে যে বাক্যটা আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে, এই অংশটা অজিত দত্তের যে নোঙর কবিতাটি রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে। নেক্সট দেখো, এখানে কবি বাণিজ্য তরী বলতে বাস্তব জীবনের কথা তুলে ধরেছেন, অর্থাৎ তিনি জীবন তরীর কথা বলেছেন। নেক্সট সেটি বাধা পড়ে আছে কেন? কবি অজিত দত্তের সুদূরের পিয়াসী মন সমুদ্রপথে পাড়ি দিতে চায়, কিন্তু কবির সে স্বপ্নযাত্রা সফল হয়নি। তার কল্পনার নৌকা বাধা পড়ে গেছে বাস্তবের কিনারায়। তাই সুদূরের ডাকে চঞ্চল হয়ে উঠলে কবি সংসারের দায় দায়িত্ব আর মায়াজালকে ছিন্ন করে চলে যেতে পারেন না। তার জীবনতরী আটকে থাকে বাস্তবের তটে।
নেক্সট দেখো 4 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150টি শব্দ। এখানে 4 1 2 3 4 5, এখানেও 5টি প্রশ্ন আছে, তো উত্তরগুলো দেখে নাও। দেখো 4 1 অর্থাৎ প্রথম প্রশ্নটি আছে নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, এই প্রাকৃতিক বিপর্যয় কলিঙ্গবাসীর জীবনকে কিভাবে বিপন্ন করে তুলেছিল তা আলোচনা করো। দেখো উত্তর, কবি মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে দেখা যায় কলিঙ্গে প্রবল প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। দেবী তার কৃপাধন্য বেদ কালকেতু নির্মিত গুজরাট নগরে বসতি প্রতিষ্ঠার জন্য কলিঙ্গে প্রলয় ঘটান, ফলে সেখানকার প্রজারা গুজরাটে চলে আসেন। কলিঙ্গের আকাশে ঘন মেঘের সমাবেশ ঘটে। দেবীর আদেশে হঠাৎই ঈশান কোণে মেঘ জমা হয়, ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। দূর দিগন্তে মেঘের গম্ভীর ধ্বনি, সঙ্গে শুরু হয় মুষলধারায় বৃষ্টি। সমগ্র কলিঙ্গ মেঘের গম্ভীর আওয়াজে কেঁপে ওঠে। বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে। ঝড়ের দাপটে শস্যক্ষেত ও সবুজ গাছপালা নষ্ট হয়ে যায়। প্রবল বর্ষণে পথঘাট জলমগ্ন হয়। ঘোর অন্ধকারে দিন রাতের পার্থক্য মুছে যায়। জলমগ্ন রাস্তায় সাপ ভেসে বেড়াতে থাকে। বিপদ থেকে রক্ষা পেতে ভীত প্রজারা ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। 7 দিন অবিরাম বর্ষণের ফলে কৃষিকাজ যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি ঘরবাড়িও নষ্ট হয়ে যায়। ভাদ্র মাসের তালের মতো বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে। দেবীর আদেশে বীর হনুমান মঠ অট্টালিকা ভেঙে খান খান করে ফেলে। সমস্ত নদ নদী কলিঙ্গের দিকে ছুটে আসে দেবীর আদেশে। পর্বততুল্য ঢেউয়ের আঘাতে বাড়িঘর মাটিতে পড়ে যায়। দেবী চণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় অসহায় ভীত প্রজারা বিপদের আশঙ্কায় অবশেষে কলিঙ্গ ত্যাগ করে চলে যায়। নেক্সট দেখো 4 2, সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। মন্তব্যটি প্রসঙ্গ নির্দেশ করে আংটিটি দেখে মহারাজের কী প্রতিক্রিয়া হয়েছিল তা বুঝিয়ে দাও। উত্তর দেখো, উদ্ধৃতাংশটি মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম কাব্যগ্রন্থের ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে গৃহীত হয়েছে। ধীবরের কাছে রাজার নাম খোদাই করা আংটি দেখে তাকে চোর সন্দেহে 2 রক্ষী ধরে নিয়ে যায়। ধীবর সেই আংটি কিভাবে পেয়েছে তার বর্ণনা দেয় যে সে একদিন একটা রুই মাছ খণ্ড খণ্ড করে কেটেছিল, তখন সেই মাছের পেটের মধ্যে, এখানে যেটা নাও লিখতে পারো, সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে আংটিটি পেয়েছে। পরে সেই আংটি বিক্রি করার জন্য যখন লোককে দেখিয়েছে, তখন রক্ষীরা তাকে ধরে নিয়ে এসেছে। সেই আংটিটি দেখে রাজার কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। মহারাজ আংটিটি পেয়ে খুব খুশি হয়েছিলেন। তিনি সেই আংটির সমপরিমাণ অর্থ ধীবরকে দিয়েছিলেন। সেই আংটিটি দেখে রাজা বিহ্বলভাবে চেয়েছিলেন। দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান ছিল না, কারণ তার শকুন্তলার কথা মনে পড়েছিল, যাকে তিনি বিয়ে করে তপবনে রেখে এসেছিলেন। নেক্সট দেখো 4 3, ইলিয়াস গল্প অনুসরণে ইলিয়াস চরিত্রটি বিশ্লেষণ করো। উত্তর দেখো, লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পের প্রধান চরিত্র হলো ইলিয়াস। ইলিয়াস জীবনের 2টি দিকই দেখেছে, স্বাচ্ছন্দ্য এবং অভাব। গল্পে তার চরিত্রের যে দিকগুলি দেখা যায় সেগুলি হলো, দেখো, পরিশ্রমী ও কর্মঠ। শুধুমাত্র তার কঠোর পরিশ্রমের ফলে তার বাবার রেখে যাওয়া সামান্য সম্পত্তি থেকে বিপুল সম্পত্তি লাভ করেছিল। সে সকাল থেকে রাত অবধি কাজ করত। অতিথি বাৎসল্য, ইলিয়াস তার সকল অতিথিদের সাধ্যমতো সেবা করত ও তাদের উপহার দিত। যে কোনো অতিথি এলেই তাকে নিজে হাতে কুমিজ, চা, শরবত আর মাংস দিয়ে আপ্যায়ন করত। অদম্য মানসিকতা ও ঈশ্বর বিশ্বাস, প্রবল পারিবারিক ও অর্থনৈতিক সমস্যা থাকলেও সে কখনো জীবন ও ঈশ্বরের প্রতি বিশ্বাস হারায়নি। সকল অবস্থায় সে হাসি মুখে মেনে নিয়েছে। সৎ ও নিষ্ঠাবান, একসময় সে ছিল ধনী ও বহু মজুরের প্রভু। সময়ের ফেরে সে যখন সর্বশ্রান্ত হয়েছিল, তখন অপরের বাড়ি মজুরের জীবন যাপন করেছে। তখনও সে একই প্রকার সৎ, নিষ্ঠাবান ও কর্মঠ ছিল। নেক্সট দেখো 4 4, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, বক্তাকে কেন তার এমনটি মনে হয়েছে। উত্তর দেখো, উদ্ধৃতাংশটি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্প থেকে সংগৃহীত হয়েছে। উদ্ধৃতিটি বলেছেন অঙ্কের শিক্ষক মহাশয়।
অঙ্কের শিক্ষক ভাবতে পারতেন না যে তার ছাত্র হয়ে কেউ অঙ্ক করতে পারবে না। মেরে বকে শাসন করে হলেও তিনি অঙ্ক শেখাতেন। এর ফলে ছাত্রদের কাছে তিনি ছিলেন বিভীষিকাময়। তার এক ছাত্র সুকুমার পরবর্তীকালে শিক্ষক মহাশয়ের এই বিভীষিকাময় চরিত্রের কথা তুলে ধরেছিলেন একটি পত্রিকায়, যার মূল কথা ছিল অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। সেই পত্রিকাটি মাস্টারমশাই পড়েছিলেন। তিনি খুব আনন্দ পেয়েছিলেন এটা ভেবে যে তার ছাত্র তাকে এখনও মনে রেখেছে, তাকে নিয়ে গল্প লিখছে। যদিও লেখাটা বিদ্রুপাত্মক ছিল, তবুও তার শ্রদ্ধা বলে মনে হয়েছিল এবং তিনি ওই লেখার মধ্যে দিয়েই অমর হয়ে থাকবেন। নেক্সট দেখো 4-5, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। উদ্ধৃতিটির আলোকে নোঙর কবিতায় কবির আক্ষেপ কিভাবে প্রকাশ পেয়েছে তা নির্দেশ করো। উত্তর দেখো, উদ্ধৃতাংশটি কবি অজিত দত্ত রচিত নোঙর কবিতা থেকে সংগৃহীত হয়েছে। রোম্যান্টিকতার সাথে বাস্তব জীবনের সংঘাতের চিত্র ধরা পড়েছে নোঙর কবিতায়। ধরা বাঁধা জীবন এবং মায়ার বন্ধন থেকে কবির তীব্র মুক্তির আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষা অপূর্ণ থাকার বেদনাই এখানে ফুটে উঠেছে। ক্রমাগত দাঁড় টানার মাধ্যমে কবির অতৃপ্তির বেদনা প্রকাশিত হয়েছে। কবি জীবন আবদ্ধ। স্রোতের গতিশীলতা কবির স্থিতিশীলতাকে ব্যঙ্গ করে। সংকীর্ণতায় আবদ্ধ জীবন অর্থাৎ ছোট আমি বৃহৎ আমিতে রূপান্তরিত হতে চায় কিন্তু হয়ে ওঠে না। না হতে পারার বেদনা কবি তুলে ধরেছেন তার কবিতায়। মোহমুক্ত জীবন কাঙ্ক্ষিত, কিন্তু মায়ার বাঁধন থেকে মুক্তি নেই। গ্রন্থিমোচনের চেষ্টার যেমন শেষ নেই, তার আকাঙ্ক্ষাকে যেমন উপেক্ষা করা যায় না, তেমনি গণ্ডিবদ্ধ প্রাত্যহিক জীবনের সীমাবদ্ধতাকে অতিক্রম বা লঙ্ঘন করা যায় না। এই অলঙ্ঘ শক্তিই হলো নোঙর। কবির স্বপ্নময়তা এবং প্রবল ইচ্ছাশক্তিকেও ছাপিয়ে গাঢ় হয়ে উঠেছে বিষাদ রস। নেক্সট দেখো 5 দাগে আছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 5-1 আছে শ্লোক, সেখান থেকে শ্লোক। এক্ষেত্রে ঘটেছে অপশান ক আছে আদি স্বরলোপ, খ রয়েছে আদি স্বরগম, গ হচ্ছে মধ্য স্বরাগম, ঘ রয়েছে মধ্য ব্যঞ্জনাগম। তো ঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। সঠিক উত্তরটি হবে মধ্য স্বরাগম, অর্থাৎ মাঝখানে স্বরের আগমন ঘটেছে। শ্লোক থেকে শ্লোক, দেখো মাঝখানে একটা স্বরের আগমন ঘটেছে, সেই জন্য হয়েছে মধ্য স্বরাগম। দেখো 5-2 আছে হলো একটি, ক রয়েছে সংবৃত্ত স্বরধ্বনি, খ আছে বিবৃত স্বরধ্বনি, গ আছে অর্ধবিবৃত স্বরধ্বনি, ঘ রয়েছে অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি। ঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। সঠিক উত্তরটি হবে অর্ধবিবৃত স্বরধ্বনি। নেক্সট 5-3, বিদেশি উপসর্গ যোগে উৎপন্ন একটি শব্দ হলো। অপশান ক রয়েছে আম জনতা, খ রয়েছে প্রতিদ্বন্দ্বী, গ রয়েছে অনশন, ঘ রয়েছে দুর্জয়। তো ঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। সঠিক উত্তরটি হবে অপশান ক আম জনতা। নেক্সট দেখো 5-4, 5, 6 রয়েছে, আর 6 দাগে একটি আছে ভাব সম্প্রসারণ করো। দেখো 5-4 আছে মৌলিক ও সাধিত ধাতুর একটি পার্থক্য লেখো। উত্তর দেখো, মৌলিক ধাতুকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, এগুলোকে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতুও বলা হয়, আর সাধিত ধাতুকে বিশ্লেষণ করা যায়। নেক্সট দেখো 5-5, ধাত্ববয়ব প্রত্যয়ের একটি উদাহরণ দাও। উত্তর দেখো, ধাত্ববয়ব প্রত্যয়ের উদাহরণ হলো নিচ, কারণ শিক্ষ যুক্ত নিচ, নিচ যুক্ত হয়েছে শিক্ষী, তাহলে এটা হচ্ছে প্রত্যয়, হচ্ছে কি প্রত্যয় যুক্ত হয়েছে, নিচ প্রত্যয় যুক্ত হয়ে শিক্ষী উৎপত্তি হয়েছে। নেক্সট 5-6, অনুসর্গের অন্য দুটি নাম উল্লেখ করো। উত্তর দেখো, অনুসর্গের অন্য দুটি নাম হলো পরসর্গ ও কর্ম প্রবচনীয়। নেক্সট আছে 6 দাগে ভাব সম্প্রসারণ করো। ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। তাহলে উত্তর কি লিখবে, দেখো মানব সভ্যতা ধর্মজীবনকে যে ধারায় বিকশিত করার অঙ্গীকার নিয়ে পথ চলা শুরু করেছিল, তার অন্তরে মোহ নামক অধর্মের ভণ্ডামি যুক্ত হতেই প্রকৃত হিতসাধন থেকে বিচ্যুত হয়। জীব যা ধারণ করে তা আর ধর্ম থাকে না, বিপরীতে তার মধ্যে কলুষতা বা ভণ্ডামি যুক্ত হয়। ফলে মানুষ নিজ ধর্মের প্রতি আকৃষ্ট হয় আর অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করে। ধর্ম মানুষকে উদার করে, সৎ করে, শান্তি পেতে ও শান্তি দিতে শেখায়। কিন্তু ধর্মকে কেন্দ্র করে যখন অশান্তির আগুন জ্বলে ওঠে, রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, তখন ধর্মের ছদ্মবেশে সেই ধার্মিক ব্যক্তি রণমূর্তি ধারণ করে। যিনি ধর্মের মূল্য বোঝেন না, তিনি কখনোই ধার্মিক ব্যক্তি নন, বরং ধর্মের নামে ভণ্ডামি করে,
মোহাচ্ছন্ন হয়ে পড়ে এবং অন্যের ও নিজের ক্ষতি করে চলে। ধর্মের প্রকৃত অর্থ বুঝে তাকে গ্রহণ করে মানুষ হয়ে উঠতে হবে। মানব সমাজের মঙ্গল এবং আন্তরিক হয়ে মোহকে বিসর্জন দিতে হবে। তবেই সমাজের প্রকৃত মানুষ হয়ে ওঠা সম্ভব হবে। তো এটা ছিল তোমাদের বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।